কি খবর সবার? আচ্ছা, সবাই ভালো আছে আশা করি। আমাদের আজকে আবার আমরা লাইভ, এই সপ্তাহের লাইভ। তো আমি বেশ কয়েকটা লাইভ সেশন হয়ে গেল, বোধহয় 5-6টা হয়ে গেছে। তো আমি এ পর্যন্ত কোনোটাতে ইন্টারাকশন করি নাই। তো আজকে ভাবছি যে একটু আমি ইন্টারাকশনও করব। আমি একটু দেখি লাইভ এখানে আসছে কিনা, সো দ্যাট আমি একটু ইয়েগুলো জানতে পারি, এই কি বলে স্টুডেন্টদের কোয়েশ্চেন গুলো সম্পর্কে একটু আমি অ্যাওয়্যার হতে পারি। আই এম নট শিওর, আমার এখানে এখনো লাইভ খুঁজে পাচ্ছি না। তো আমার মনে হয় যেটা এখন মোস্ট বার্নিং কোয়েশ্চেনটা মনে হয় খুবই অবভিয়াস, সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট হতে আর মাত্র বোধহয় 5 দিন বাকি, না? 5 দিন বাকি। তো রেজাল্টের টেনশনে মনে হয় পড়ালেখা করা যাচ্ছে না, তাই না? কিছুক্ষণ পর পরই হচ্ছে ব্রেনের মধ্যে নোটিফিকেশন, অটো নোটিফিকেশন কাজ করছে, হায় হায় রেজাল্ট যদি এই না হয় কি হবে, এই যদি না হয় কি হবে, পয়েন্ট যদি না আসে কি হবে, না? সো মেনি কোয়েশ্চেন্স। আর রেজাল্ট খারাপ হয়ে গেলে কি করব? তো এই প্রশ্নের উত্তর বোধহয় এর আগেও আমি কিছুটা টাচ করছিলাম। আমার মনে হয় এটা রাইট টাইম টু স্পিক অ্যাবাউট ইট। তো আজকে আবার একটু বলি, এই যে রেজাল্ট নিয়ে ক্রমাগত টেনশনে ভোগা, তাই না? তো এই যে টেনশনে ভুগতেছো তোমরা, এবং টেনশনে ভোগার কারণে কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারতেছো না, এটা কি তোমাদের জন্য ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? খারাপ হচ্ছে। তাহলে এখান থেকে বের হইতে পারলে ভালো। আচ্ছা, এরকম টেনশনে যখন মানুষ পড়ে না, তখনই তার রেগুলার যে পারফরমেন্স সেটাও সে দেখাইতে পারে না। তাহলে টেনশন জিনিসটা অ্যাকচুয়ালি কি ভালো? খারাপ? ভালো না। তা এবং এই টেনশন কি শুধু এই ইন্টার পরীক্ষার রেজাল্টের আগেই হয়, নাকি লাইফের অনেক অনেক ফেজেই হয়? অনেক অনেক ফেজেই হয়। তার মানে লাইফে তুমি হিউজ টাইম তোমার ইনএফিশিয়েন্টলি আনপ্রোডাক্টিভ হয়ে যায় জাস্ট বিকজ অফ টেনশন। তাহলে টেনশন যদি কন্ট্রোল করা যাইতো, মাথা যদি ঠান্ডা রাখা যাইতো, কারণ মাথা ঠান্ডা রাখার সবচেয়ে বড় ইস্যু চলে আসবে ভর্তি পরীক্ষার দিন। সেদিন কি টেনশন তোমার কম থাকবে না সর্বোচ্চ লেভেলে থাকবে? তাহলে তাহলে তোমার পারফরমেন্স খারাপ হওয়ার সম্ভাবনাও সেদিন সর্বোচ্চ লেভেলে। তো তাহলে আমাদের এটা তো একটা বোঝা দরকার, শেখা দরকার যে মাথা ভাই কিভাবে ঠান্ডা রাখবো, টেনশনটাকে কিভাবে আমি মিনিমাইজ করব। এগুলোর অনেকগুলো টেকনিক আছে, এক একটা টেকনিক এক একজনের জন্য কাজ করে। তো আমি দুই একটা জায়গা বলি। একটা জায়গা আমি মনে হয় এর আগেও বলছি, সেটা হচ্ছে যে এফোর্টের মালিক তুমি, ফলাফলের মালিক তুমি না। এই কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকাতে পারা। তো যারা বিলিভার অলরেডি, তাদের জন্য খুব সহজ। তারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, সৃষ্টিকর্তা ফলাফলের মালিক সেটা বিশ্বাস করে। তো তাদের জন্য এটা ইজিয়ার যে ভাই আমি আমার এফোর্ট দিব, আমি আমার নিজেকে নিয়ে কখন হতাশ হব, কখন ফ্রাস্ট্রেটেড হব, কখন টেনশন করব, সেটা হচ্ছে আমি যদি আমার এফোর্ট ঠিক মতো না দেই, সেটা আমার আমার রেসপন্সিবিলিটি। এটা কিন্তু অনেক একটা জিনিস মানে যেটা যেটা হয়তো একটু চিন্তা করে নাই, সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছেন যে মানুষ আর জিন এই দুই জাতির শুধুমাত্র বিচার হবে, রাইট? অন্য প্রাণীদের কেন বিচার হবে না? অনেকে মনে করে যে বাকি প্রাণীদের বুদ্ধি কম, এই জন্য হয়তো বিচার হবে না। অ্যাকচুয়ালি কিন্তু না, সেটা মূল কারণ না। মানে আমার আন্ডারস্ট্যান্ডিং অনুসারে সেটা মেবি নট দ্য মানে মেইন রিজন যে মানুষ আর জিনের বিচার হবে, বাকিদের কেন বিচার হবে না। তা এখানে যাই বলবো না কেন, এগুলো আমার আন্ডারস্ট্যান্ডিং, আই কুড বি রং, ভুল হইতে পারে। তো আমার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে মানুষ আর জিনকে একটা ইউনিক জিনিস দেওয়া হয়েছে, যেটা বাদ বাকি কাউকে দেওয়া হয় নাই, বা কোনো প্রজাতিকে দেওয়া হয় নাই। যেমন বুদ্ধি কিন্তু ইউনিক জিনিস না, বুদ্ধি অন্য প্রাণীদেরও আছে, হয়তো কম আর বেশি। মানুষের মধ্যে তো এরকম বুদ্ধি কম আর বেশি আছে, তার মধ্যে এমন না সবচেয়ে বেশি বুদ্ধি আলাদের শুধু বিচার হবে, কম বুদ্ধি আলাদের বিচার হবে, এরকম তো না। তো বুদ্ধি ব্যাপারটা ইউনিক না, ইউনিক ব্যাপারটা হচ্ছে ফ্রিডম অফ চয়েস। ফ্রিডম অফ চয়েস মানে চয়েস করার স্বাধীনতা। তো আল্লাহ তোমাকে বানাইছেন, ইউ ক্যান চুজ এভরি মোমেন্ট। তুমি কিন্তু চুজ করতেছো, রাইট নাও চুজ করতেছো তুমি যে তুমি আমার কথা মনোযোগ দিয়ে শুনবা নাকি শুনবা না। তুমি এরপরে বাসায় যাওয়ার পথে চুজ করতেছো যে আমি গিয়ে পড়তে বসবো না অন্য কিছু করবো, তাই না? এভরি মোমেন্ট ইউ আর চুজিং। বই নিয়ে বসছো, ইউ আর চুজিং আমি এখানে ফোকাস করবো নাকি এখন ফেসবুকে একটা স্ট্যাটাস দিব বা ফেসবুক ঘাটবো, তাই না? এভরি মোমেন্ট ইউ আর চুজিং। সো এই যে ফ্রিডম, এই ফ্রিডমটা আল্লাহ দিয়েছেন, এবং যে কারণে আমাদেরকে বিচারের সম্মুখীন হইতে হবে, বিকজ চয়েসগুলো আমাদের। whatever we are choosing, we are responsible for that. সেই জন্য আমি বলতেছি যে থিঙ্কিংটা এখান থেকে আসলে ভালো, যে আমি আমার চয়েসের জন্য রেসপন্সিবল। তাহলে আমি যদি এখন পড়ালেখা না করে ফাঁকিবাজি করি, ভালো একটা কাজ না করে মন্দ একটা কাজ করি, তার জন্য রেসপন্সিবল কে? আমি। আর আমি যদি সেই জায়গাটা ঠিক রাখি যে আমার যেটা ভালো জিনিস, যেটা যেভাবে চুজ করা উচিত, আমার লাইফ যেভাবে চালানো উচিত, আমার এফোর্ট যেভাবে দেওয়া উচিত, সেটা আমি ঠিক মতো দিছি, এখন রেজাল্ট আল্লাহ কি দিবেন সেটা আল্লাহর বিষয়। আলহামদুলিল্লাহ, আমি সেটাতে খুশি।
সো এই মাইন্ডসেটটা তুমি বলতে পারো যে ভাই এটা তো ঠিক আছে, মুখে সহজেই বলে দিলেন ঠাস করে, এত তো সহজ না। আমি না হয় মনে করলাম হ্যাঁ ঠিক আছে আল্লাহ তুমি যা দিছো খুশি আলহামদুলিল্লাহ। 10 মিনিট পরে আল্লাহ যদি রেজাল্ট খারাপ হয় আমার কি হবে না? ইটস ডিফিকাল্ট। সো আমার লাইফ থেকে একটু এক্সাম্পল দেই। আমিও ভয়ঙ্কর রকম টেনশন রোগী ছিলাম, এবং আমার লাইফের একটা শিফট আসছিল বুয়েটের মোস্ট প্রবাবলি ফার্স্ট ইয়ারের লাস্টের দিকের একটা পরীক্ষা, মানে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের কোনো একটা পরীক্ষার সময় চেঞ্জ আসছিল। সো আমি 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 কতটুকু টেনশন রোগী ছিলাম একটু এক্সাম্পল দেই। এসএসসির সময় আমি, এসএসসি না শুধু আমার স্কুল লাইফে এবং কলেজ লাইফেও প্রায়, আমি সকালে যখন থাকতো পরীক্ষার আগে আমি মানে ভাত টাত বা মানে খাওয়া দাওয়া করে যেতে পারতাম না, মানে খেতে গেলে আমার বমি আসতো, মানে এমন টেনশন কাজ করতো। এবং এমন হয়েছে যে এসএসসি পরীক্ষার সময় আমার মনে আছে আমার আম্মা হচ্ছে সকাল প্রায় 7টা সাড়ে 7টা থেকে আমাকে খাওয়াইতে বসতো, আমি পড়তে থাকতাম। খাওয়ানো বলতে কি, হয়তো ওই যে একটু করে ফল, দু একটা বেদানার দানা, তারপরে হচ্ছে একটু আপেল এরকম করে মুখে দিত, যাতে আমি টের পাচ্ছি না যে আমি খাচ্ছি আর কি। ওইটুকু নিয়ে পরীক্ষার হলে যাইতাম মোটামুটি, যাতে খুব বেশি ক্ষুধা না লাগে, ফিরে এসে খাওয়া দাওয়া করতাম। আমি জাস্ট এটা বলতেছি বোঝানোর জন্য যে আমার নিজের টেনশন লেভেল কোন জায়গায় ছিল। এবং এই ইন্টার লাইফেও বিশেষ করে ইন্টারের কেমিস্ট্রির সেকেন্ড পার্ট পরীক্ষার দিন আমি এমন টেনশনে পড়ছিলাম যে আমি তখন ঠিকমতো বিলিভার না, বাট আমি স্টিল নামাজ পড়তে দাঁড়াই গেছিলাম। যে হয় না বিপদের সময় হঠাৎ করে একটা চলে আসে, যে আল্লাহ ভক্তি চলে আসে। তো তারপরে গিয়ে বুয়েটের ফার্স্ট ইয়ারের কোন একটা এক্সামে অথবা সেকেন্ড ইয়ারের কোন একটা এক্সামে সেদিনও খুব টেনশন কাজ করতেছিল। তখন কিভাবে জানি, এটা আমি জানি না আসলে কিভাবে হয়েছে, বাট এই মাইন্ডসেটটা আমি বারবার চিন্তা করতেছিলাম, যে এই মাইন্ডসেটটা যে যা হবে সেটাই আলহামদুলিল্লাহ। তার না আলহামদুলিল্লাহ সেন্সটা না, ঠিক ধর্মীয় সেন্সটা না, বাট আমি যা হবে ইটস ওকে। কারণ হচ্ছে যে জিনিস আমি টেনশন করে কন্ট্রোল করতে পারবো না, সেই জিনিস নিয়ে টেনশন করা একটা ওয়াস্টেজ অফ টাইম, ওয়াস্টেজ অফ এনার্জি। ফলে বারবার যখন টেনশন যাবে, শুরুতে যাবে কারণ ইউ আর হ্যাবিচুয়েটেড, এই টেনশন করার বিষয়ে তুমি অভ্যস্ত। সো বারবার যখন যাবে মাইন্ডসেটটা আবার আস্তে করে একটু অন্য জায়গায় ফিরে আনা, যে ভাই এই টেনশন কোনো কাজে দিবে না, এই টেনশন করে আমি আমার ওটাকে সিচুয়েশনকে রেজাল্টকে কন্ট্রোল করতে পারবো না। বরং আমি আমার রাইট ডিসিশনটা চুজ করি, যাতে হচ্ছে আমি যে এফোর্ট দিচ্ছি সেটাতে আমি রাইট চুজটা করি, আমি রাইটলি আমার এফোর্টটা দেই, ঠিক আছে না, রাইটলি আমার এফোর্টটা দেই। সো এই জন্য এই মাইন্ডসেট চেঞ্জটা হচ্ছে সবচেয়ে বড় টেনশনের ক্ষেত্রে, লাইফের যে কোনো টেনশনের ক্ষেত্রে তোমাকে এটা মাথায় রাখতে হবে, ফলাফলের মালিক আমি না, আর ফলাফল যা হবে আই এম হ্যাপি উইথ ইট। ফলাফল যদি আমি যা ডিজায়ার করেছিলাম সেটা হয় নাই, ওয়েল ঠিক আছে, আমি ওখান থেকে শুরু করে আবার নতুন করে ট্রাই করব, পরবর্তী আরো বেটার রেজাল্ট আনার জন্য, আরো প্রোডাক্টিভ কিছু করার জন্য, ঠিক আছে। অনেকে কিন্তু একটা ভুল ধারণা আছে অনেকের, যে আলহামদুলিল্লাহ বলা মানে এইটা না যে আমি ইমপ্রুভমেন্টের চেষ্টা করব না। আলহামদুলিল্লাহ বলা মানে হচ্ছে আমি যা পেয়েছি তা দিয়ে আমি খুশি, বাট নাও আই উইল ট্রাই ফর সামথিং বেটার, ঠিক আছে। হ্যাঁ, আমি রিসেন্টলি একটা বইটা এখন শেষ হয় নাই, প্রোডাক্টিভ মুসলিম বইটার নাম, মোহাম্মদ ফারিজ নামে একজনের লেখা, পড়তেছিলাম। তো ওইখানে এই প্রোডাক্টিভিটি নিয়ে আমার ইচ্ছা আছে ওই বইটা শেষ করার পর ওটা নিয়ে কিছু কথা বলবো, ওখান থেকে লার্নিং নিয়ে। তো ওখানকার কিছু লার্নিং এর ইস্যু আমি আজকে হয়তো একটু বলতে পারি, বাট এটা একটা খুব ইম্পর্টেন্ট কথা, যে ধরো মুসলমানদের জন্য এটা খুব খুব বড় ধরনের আমাদের রেসপন্সিবিলিটি, উই নিড টু বি প্রোডাক্টিভ। হ্যাঁ, উই নিড টু বি প্রোডাক্টিভ। ফলে উই আর আলহামদুলিল্লাহ পিপুল, যে আমরা যা কিছু হয় তার জন্য আমরা আলহামদুলিল্লাহ ফিল করব, ইটস গুড, বাট আমরা থ্রাইভ করব কিসের জন্য, আরো কিছু বেটারের জন্য। কেন কারণ হচ্ছে তোমাকে আল্লাহ যে বুদ্ধি দিছে, তোমাকে যে এনার্জি দিছে, তোমাকে যে টাইম দিছে, এই সব কিছু হচ্ছে তোমার জন্য আমানত। ফলে তুমি এটাকে মিস ইউজ করা মানে আমানতকে কি করলা, খেয়ানত করলা। তো আল্লাহ আমাদের প্রত্যেককে অসাধারণ করে বানাইছে, বাট আমি অসাধারণ কিছু করার ইভেন ট্রাই করতেছি না, এটা আল্লাহর দেওয়া আমানতের প্রতি আমার খেয়ানত হয়ে যায়, তাই না? ঠিক আছে, দ্যাটস ওয়াই উই নিড টু ট্রাই ফর ইট। আর প্র্যাকটিক্যাল এমনিতে আমি এর বাইরে টেনশন থেকে বের হওয়ার জন্য আর প্র্যাকটিক্যাল কিছু প্র্যাকটিস বলি, যেটা আমাকে হেল্প করে, অনেকেই হেল্প করার কথা। কিছু ব্রিদিং, নিঃশ্বাস নেওয়ার কিছু টেকনিক আছে যেটা ব্রেনকে স্ট্যাবিলাইজ করে। হ্যাঁ, অনেকে ভাবতে পারে এগুলো বোধহয় কি গাঁজাখুরি কথাবার্তা। সো দ্যাটস ওয়াই তোমার কাছে যাতে এটা সাইন্টিফিক লজিক্যাল মনে হয়, এই জন্য আমি একটা লিঙ্ক বলি। লিঙ্কটা হচ্ছে ইউটিউবে তোমরা সার্চ করবা বিং ব্রিলিয়ান্ট ইন এভরি সিঙ্গেল ডে। বিং, BEING, বিং, বা বিং বাদ দিয়ে শুধু যদি লেখো ব্রিলিয়ান্ট ইন এভরি সিঙ্গেল ডে, এইটা একটা সার্চ করলে একটা আসবে, ভিডিও আসবে, একটা বা দুই পার্টের দুইটা ভিডিও আসবে, যে যিনি কথা বলছেন এটা নিয়ে, সেটা ওনার নাম হচ্ছে অ্যালান ওয়াটকিন্স। অ্যালান ওয়াটকিন্স হচ্ছেন, ওনার লেখা একটা বই আছে কোহেরেন্স নিয়েও আমার একদিন কথা বলার ইচ্ছা আছে।
তো অ্যালান ওয়াটকিন্স হচ্ছেন একজন একজন হচ্ছে কোচ। কোচ হচ্ছে উনি হলো বিভিন্ন কোম্পানির যে সিইও যারা খুবই মানে রেসপন্সিবল পোস্টে, যাদের প্রত্যেক দিন মানে খুবই খুবই টাইট এবং বিজি, এই লোকদেরকে কোচ করান উনি। ওনার কোচ করানোর টপিকটা হচ্ছে কিভাবে প্রত্যেক দিন ব্রিলিয়ান্ট পারফরমেন্স করা যায়। দেখবা আমরা কিন্তু প্রত্যেক দিন ব্রিলিয়ান্ট না, কোনো একদিন খুব ভালো পড়ালেখা হয়, কোনো একদিন আবার ঠুস ফিউজ। খেলোয়াড়দের ক্ষেত্রেও দেখবা কোনো একদিন বা টানা কিছু ম্যাচ হচ্ছে ব্রিলিয়ান্ট পারফরমেন্স, আবার গিয়ে কলাপস। এটা সবার জন্য সত্যি। সো ওনার রিসার্চের টপিকটা হচ্ছে এবং কাজের ক্ষেত্রটা হচ্ছে এটা, যে প্রত্যেকটা মানুষকে উনি কিভাবে ট্রেন আপ করাবে যাতে এভরিডে না হলে অন্তত ম্যাক্সিমাম দিন সে ব্রিলিয়ান্ট পারফরমেন্স করতে পারে। সো ওই ভিডিওটার আমি দেখতে বলতেছি, স্ট্রংলি সাজেস্ট করতেছি অন্তত ভিডিওটা দেখো, দেখলে তুমি ওখান থেকে সাইন্টিফিক্যালি বুঝতে পারবা ব্রিদিং এর সাথে তোমার হার্টের ফাংশন এবং ব্রেনের ফাংশনের কানেকশনটা কি। এবং ওই ভিডিও থেকেই তুমি ক্লিয়ার হবা যে তোমার টেনশন, এবং ওখানেও দেখবা একজনকে টেনশনে ফেলে যন্ত্র দিয়ে মেজার করে তার ব্রেনের সিগন্যাল কি হচ্ছে, দেন তাকে দিয়ে ব্রিদিং করায়, তখন আবার দেখে তার ব্রেন কিভাবে স্টেবিলাইজ হচ্ছে। ফলে ওই ভিডিওটা দেখলে তুমি ব্রিদিংটা ঠিক কিভাবে করলে তোমার স্টেবিলাইজ হবে ব্রেন, সেটা ডিটেলস আইডিয়া পাবা। আমি যারা যদি ভিডিও, কারণ ওটা ইংরেজিতে ভিডিও, অনেকের ইংরেজি বুঝতে একটু সমস্যা হতে পারে, আর উনি ব্রিটিশ উচ্চারণটা একটু অনেক সময় ডিফিকাল্ট বোঝা, বাট আমি খুব সংক্ষেপে জাস্ট থিমটা বলি। থিমের মধ্যে অনেক কিছু আছে, মানে অন্তত বেসিকটুকু বলি। বেসিকটার মধ্যে হচ্ছে তোমার ব্রিদিং করার ক্ষেত্রে আমরা খুব বড় ধরনের ভুল করে ফেলি কেমন, যেমন সারা জীবন ধরে ভুলভাবে আমরা নিঃশ্বাস নিই, এবং নিঃশ্বাসের মাধ্যমে আমরা বডির মধ্যে কি ঢোকাই, অক্সিজেন। তো খাবার কিন্তু 3 রকম, একটা হচ্ছে তোমার সলিড ফুড ইভেন অনেকদিন না খেয়ে জাস্ট লিকুইড খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে, বাট সলিড ফুড নিয়ে আমরা অনেক পড়ালেখা করি, কোনটা আমিষ কোনটা শর্করা, তাই না, কত কিছু। সেকেন্ড হচ্ছে লিকুইড ফুড। সলিড ফুড না খেয়ে যতদিন টিকতে পারবা, লিকুইড না খেয়ে ততদিন টিকতে পারবা না। সো লিকুইড নিয়ে আমরা পড়ি তার চেয়ে কম, বিশুদ্ধ পানি ফুটাইতে হয় কেমন, জাস্ট এইটুকুই না। ইভেন পানি খাওয়ার কিন্তু মেকানিজম আছে, যেমন খাবার পর পানি খেতে হয় না, মেবি মোস্ট অফ ইউ তোমরা জানোই না এটা। খাওয়ার আগে পানি খাওয়ার অ্যাটলিস্ট গ্যাপ দিয়ে পানি, এগুলোর অনেক বেনিফিটস আছে সাইন্টিফিক, যে আমরা জানি না, এগুলো পড়াই নাই আমাদের। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট খাবার হচ্ছে যেটা ছাড়া তুমি ইভেন 2 মিনিট বাঁচবা না, সেটা কোনটা, অক্সিজেন। সেটা কিভাবে খাইতে হবে নিতে হবে পড়াইছে কোনোদিন? তাহলে কি মানে হাস্যকর হলো, যেটা সবচেয়ে কম ইম্পর্টেন্ট সেটা নিয়ে সবচেয়ে ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা নিয়ে পড়ালেখা সবচেয়ে কম। সো ব্রিদিং এ আমি খুব সিম্পল বেসিকটুকু বলি। প্রথম হচ্ছে তুমি যদি এনার্জাইজ করতে চাও এবং ব্রেনকে স্ট্যাবিলাইজ করতে চাও, নিঃশ্বাস নিতে হবে বুকে। আমরা নিঃশ্বাস নেই পেটে নিঃশ্বাস নাও কিনা চেক করে দেখো। তুমি জাস্ট শুয়ে থাকে অন্য কাউকে বলো যে আমাকে একটু অবজার্ভ করো, তুমি বা একটা বই পড়তেছো বা কিছু একটা করতেছো, মনোযোগ দেওয়ার দরকার নাই, দেখো তোমার পেট ওঠানামা করতেছে, বুক ওঠানামা করতেছে না, ঠিক আছে? তোমার ফুসফুস কি পেটের মধ্যে থাকে না বুকের মধ্যে থাকে? তাহলে তুমি নিঃশ্বাস নিয়ে কি ফুলাবা? ফুসফুস ফুলাইতে হবে। তাহলে কি করার চেষ্টা করতে হবে? হ্যাঁ, চেস্টটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করতে হবে। এবং চেস্ট এক্সপ্যান্ড করতে গেলে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার মেরুদণ্ড যদি সোজা না করো, তুমি চাইলে বুক ফলাইতে পারবা না। তুমি যেরকম গোজা হয়ে থেকে ট্রাই করো, বুক ফলাইতে পারবা না। সো মোস্ট অফ দ্য টাইম তোমার ট্রাই করা উচিত মেরুদণ্ড সোজা রাখার জন্য। বসে থাকলে যদি না পারো, দাঁড়ায় থেকে যেভাবে পারো, তখন যদি তুমি ব্রিদিংটা করো, তখন তোমার চেস্ট এক্সপ্যান্ডেড হবে, তখন তোমার জন্য বুকে নিঃশ্বাস নেওয়াটা ইজিয়ার। সো এটা একটা নাম্বার 1 ট্রিক। তবে ব্রিদিং কিন্তু অনেক টাইপের আছে, কিছু ব্রিদিং কিন্তু আবার হচ্ছে এমন যেটা পেটের মধ্যে নিঃশ্বাস নিতে হয়, বাট আমি বেসিকটা বলতেছি। বেসিকটা হচ্ছে বুকে নিঃশ্বাস নিতে হবে। নাম্বার 2, এখন যেটা বলবো, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ব্রিদিং এর মধ্যে, সেটা হচ্ছে রিদমিক ব্রিদিং। নিঃশ্বাস নিতে হবে ছন্দে ছন্দে। ধরো তুমি 5 সেকেন্ড নিঃশ্বাস নিলা, 5 সেকেন্ড ছাড়লা, 5 সেকেন্ড নিলা, 5 সেকেন্ড ছাড়লা। অথবা তুমি অন্য ছন্দে নিলা, ধরো তুমি 3 সেকেন্ড নিবা, 4 সেকেন্ড ছাড়বা, তাহলে পরেও 3 সেকেন্ড নিবা, 4 সেকেন্ড ছাড়বা, 3 সেকেন্ড নিবা। বুঝা গেছে? তবে এখানে বেটার হচ্ছে যতক্ষণ নিবা তার চেয়ে একটু বেশি সময় ছাড়া। হ্যাঁ, যদি আমি 5 সেকেন্ড নিই, 6 সেকেন্ড ছাড়লাম, বাট এই রিদমটা মেনটেন করব। এবং প্রথম দিকে তুমি কিছুক্ষণ মানে ধরো কনসিয়াসলি করবা, ধরো 10-15 মিনিট তুমি একদম কনসিয়াসলি এরকম যদি ছন্দে ছন্দে করো, আস্তে আস্তে দেখবে এটা অভ্যাস হয়ে যাবে। তারপর দেখবা আস্তে আস্তে তুমি চিন্তা করো না, বা অটোমেটিক দেখবা রিদমিক ব্রিদিং হচ্ছে। সো ব্রিদিং নিয়ে যদি আমি আরেকটা সেশন নেই, তাহলে আমার ইচ্ছা আছে এটার ভিতরের সায়েন্সটা কিছুটা ইজি ওয়েতে বোঝানো, যে কেন এটা তোমাকে বেনিফিটেড করবে। এরপরে হচ্ছে এই যে ছন্দে ছন্দে যে নিঃশ্বাসটা নিবা, এটা হইতে হবে স্মুথ।
ধরো আমি বলছি 3 সেকেন্ড ধরে নিঃশ্বাস নিব, 3 সেকেন্ড ছাড়বো, আর তুমি নিঃশ্বাস নিচ্ছ, হ্যাঁ, ছন্দ মিলানোর জন্য। এটা না, এটা না। যেমন ধরো তুমি নৌকা চালানোর ক্ষেত্রে, আমরা যে রোয়িং করি অথবা সাইকেল চালানোর ক্ষেত্রে, তুমি যদি স্মুথলি দাও, সাঁতার কাটার ক্ষেত্রে স্মুথলি দাও, তাহলে কি হবে, তোমার ইয়েটা সুন্দর আগাবে। বাট তুমি যদি এরকম এরকম করো, তাহলে মোশনটার মধ্যে কি থাকবে, জার্কিং। সো আমাদের ট্রাই করতে হবে স্মুথ, ঠিক আছে? মানে আমি 4 সেকেন্ড নিঃশ্বাস নিলাম, ধরো 4 সেকেন্ড ছাড়লাম, স্মুথ অ্যাজ পসিবল। আর 4 নাম্বারটা, টোটাল 12টা আসলে এক্সপেক্ট আছে, আমি 12টার মধ্যে মাত্র 4টা বলতেছি, এই 4টাও বুঝলেই হয়ে যাবে। 4 নাম্বার হচ্ছে ট্রাই টু ফলো দ্য ব্রিথ, নিঃশ্বাসকে ফলো করো। ফলো করার জন্য বেস্ট হচ্ছে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিতে পারো। আর সারাদিন তো তুমি চোখ বন্ধ করে থাকবা না, যতক্ষণ অন্তত প্র্যাকটিস করো, সকালে 10 মিনিট, দুপুরে 10 মিনিট, বিকেলে 10 মিনিট, বা পরীক্ষার হলে গিয়ে টেনশনে পড়ে গেছো, ধরো 2 মিনিটের জন্য ব্রিদিং করবা, তখন হচ্ছে চোখ বন্ধ করো, বেটার। তখন হচ্ছে কল্পনা করো নাক দিয়ে যে অক্সিজেন গুলো ঢুকে ফুসফুসে গেল, সেখান থেকে হার্ট হয়ে পুরা রক্তগুলো সারা বডির মধ্যে ছড়াই গেল অক্সিজেন। আবার উল্টা যখন ছেড়ে দিচ্ছ, তখন কি কল্পনা করো, সারা বডি থেকে কার্বন ডাইঅক্সাইড গুলো এসে হার্ট হয়ে ফুসফুস হয়ে নাক দিয়ে বের হয়ে যাচ্ছে। এটা ফলো করো। এটার ধরো এক এক রকম নাম আছে, এটা এক ধরনের নিঃশ্বাস নেওয়া। এখন সেই নিঃশ্বাস নেওয়াকে এক একজন হয়তো এক এক নামে ডাকতে পারে, তা আমি বলি এটাকে ব্রিদিং, নিঃশ্বাস নেওয়া। হ্যাঁ, তো এই 4টা জিনিস অন্তত যদি ফলো করো, আর নিঃশ্বাসটা ওই যেটা বলছি ছন্দের মধ্যে একটু যতটুকু লম্বা ব্রিদিং করবা, ডিপ ব্রিদিং করবা, বেটার। যেমন কেউ ছন্দটা এটাও করতে পারে, 1 সেকেন্ড নিলাম, 1 সেকেন্ড ছাড়লাম। হ্যাঁ, এর চেয়ে বেটার হবে কোনটা, আরেকটু যদি লম্বা করতে পারো, ঠিক আছে, আরেকটু যদি লম্বা করতে পারো। সো আমি যে পয়েন্টগুলো বলছি এর মধ্যে কি কি বললাম, একটা হচ্ছে বুকে নেওয়া, বুকে নিঃশ্বাস নেওয়া। আর এটা কি বলছি, সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা বলছি, রিদম, সবচেয়ে ছন্দ। হ্যাঁ, আর থার্ডলি কি বলছি, স্মুথ, রিদমই নিব বাট স্মুথলি নিব, স্মুথলি ছাড়বো, স্টেপ বাই স্টেপ না, জার্কিং যাতে না হয়। আর ফোর্থলি কি, ফলো। আর সাথে আরেকটা বলছি, সেটা হচ্ছে ব্রিদিংটা একটু ডিপ হইলে বেটার, একটু লম্বা হইলে বেটার। আচ্ছা, আমাদের টাইম আমাকে মাত্র দেখাইলো মাত্র 10 মিনিট আছে। আমি তো টেনশন নিয়ে কথা বলতে গিয়েই, আচ্ছা ঠিক আছে, আজকের টপিক ঠিক আছে, টেনশন কেমনে কমানো যায়। সো এইটা আমি যে যা বলছি, এটা যে সাইন্টিফিক কথা বলছি, সেটা তোমরা প্রুফটা নেওয়ার জন্য হচ্ছে যে ভিডিওটার কথা বললাম, অ্যালান ওয়াটকিন্সের ভিডিওটা দেখো, ওখানে যন্ত্রপাতি সেন্সর লাগিয়ে মোটামুটি এই কথাটাই বলছে, একটু ইলাবোরেটলি এবং অনেক সুন্দর আরো ব্যাখ্যা সহ বলছেন উনি। আর ওনার বইতে আরো অনেক এক্সটেন্ডেড জিনিসপত্র আছে, টোটাল তোমার ব্রিলিয়ান্ট পারফরমেন্স কিভাবে করা যায় সেটা নিয়ে। তো আই থিঙ্ক যে মানে অনেক 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 আমি টিপস দিলাম, বাট তুমি একটাও ফলো করলা না, খালি শিখতেই থাকলা, শুনতেই থাকলা, কিছুই আমলে আনলা না, খালি ইমানি বাড়ানোর চেষ্টা করলা, আমলে চলে গেল না। সো সেটা কিন্তু গুড না। হ্যাঁ, ব্যালেন্সটা কি, আমি জানবো, শিখবো, এবং সেই নলেজটা আমি কি করার চেষ্টা করব, অ্যাপ্লাই করে ওটাকে একটা সার্টেন লেভেলে এফিসিয়েন্সিটাকে নিয়ে যাব। ঠিক আছে না? ঠিক আছে। ফলে হচ্ছে আমি সাজেস্ট করি ব্রিদিংটা এখন থেকে ট্রাই করো, ইটস হেল্পফুল, এবং এটা কিন্তু তোমার মাইন্ডের ফোকাস বাড়ানোতে হেল্প করবে, এবং এখানে আমি আরো কিছু প্র্যাকটিক্যাল টিপস দেই। যেমন ধরো, যে টাইমগুলো তোমার আনপ্রোডাক্টিভ টাইম, তুমি এখন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছ, তখন এই ব্রিদিং করো। তখন আবার 4টা পার্ট মেনটেন করো না, যে চোখ বন্ধ করে হাঁটা ধরছি, তাহলে ওই সর্বনাশ, না, ব্রিদিং আর করা লাগবে না, ডাইরেক্ট ওই পারে। তখন ঠিক আছে, তোমার ব্রিদিং ফলো করার দরকার নাই, ব্রিদিং ফলো বাদে তুমি রিদমটা মেনটেন করো, কারণ তুমি তো কদমে কদমে হাঁটতেছো, তো তুমি 4 কদম নিঃশ্বাস নিলা, 4 কদম নিঃশ্বাস ছাড়লা। ঠিক আছে না? বুঝে গেছে? যেখানে যতটুকু পারো, তুমি কাজ করতেছো, হঠাৎ করে মনে পড়ছে যে বুকে নিঃশ্বাস নিতে হবে, ঠিক আছে, তুমি জাস্ট 2 মিনিটের জন্য নাও, ইটস ওকে। তুমি পড়তেছো, জাস্ট টেক এ ব্রেক ফর 2 মিনিটস অনলি, 2 মিনিট নিঃশ্বাস নাও, ঠিক আছে। তুমি শাওয়ার নিতে বাথরুমে ঢুকছো, ঠিক আছে, তুমি 1 মিনিট ব্রিদিং করো, ঠিক আছে। এমন না যে তোমাকে অনেক লম্বা লম্বা সেশন করতে হবে, বাট ট্রাই করা যে এটা বারবার করা, সো দ্যাট ইট বিকামস এ হ্যাবিট। ঠিক আছে। একটা জিনিস একটু তোমাদেরকে বলি, আমি মাঝখানের একটা লেকচারে বলছিলাম যে তুমি কম্পিটিশন করবা কার সাথে, শুধুমাত্র নিজের সাথে, আর অন্যদের সাথে কি করবা এটা বলি নাই, সেটা আজকে বলি, কোলাবোরেট করবা, সহযোগিতা। এই সহযোগিতার একটা প্র্যাকটিক্যাল আমি বলতেছি, মানে এখন ক্ষেত্রটা হচ্ছে, তোমরা ভাবতেই পারো যে ইউ আর ইন কম্পিটিশন, তাই না, সবাই সবার সাথে কম্পিটিশন, পাশের জনের দিকে তাকায় ভাবতে পারো যে এই যদি বুয়েটে চান্স পাই, এর কারণে হয়তো আমি চান্স পাবো না, তাহলে ওরে টপকায় আমার
সামনে যাইতে হবে। তাহলে কি করবো, উদ্ভাসের বিল্ডিং এ যখন উঠবো ওরে ল্যাং মেরে ফেলাই দেবো। উপরে 2 মাস পড়ালেখা করতে পারবে না, হাত পা ভেঙে গেল, আমি আগাই গেলাম। সো ইজ ইট এ ফিজিবল প্ল্যান অর ইথিক্যাল প্ল্যান? না। তাহলে মানুষ বড় হয় 2 ভাবে, একটা হচ্ছে আরেকজনকে ছোট করে, আর একটা হচ্ছে রিয়েলি বড় হয় না। তো আমরা মোস্ট অফ দ্য টাইম চেষ্টা করি বাকি কাউকে, মানুষকে ছোট করার জন্য, যে ছোট করে কে ভালো একটা কিছু করে, আরে দূরে এটা কিছু হইলো, কে ওরা ছোট করে বড় হওয়ার চেষ্টা করছে, ইটস নট গুড। ও বড় হয়েছে আলহামদুলিল্লাহ, আমি আমার মতো চেষ্টা করি, আর আমি তো ওর সাথে কম্পিটিশন করবো না, আমি ট্রাই করবো কি ক্রমাগত আমাকে ছাড়াই যাওয়ার জন্য। বাট আমি একটা কাজ করব, ওর সাথে কোলাবোরেট করব। কোলাবোরেট কেন করব? কোলাবোরেট মানে কি? সহযোগিতা, একসাথে কাজ করা। তো তোমরা যেহেতু সায়েন্স পড়ছো, তোমরা তো সমযোজী বন্ধন পড়ছো। তো তোমার একটা বহিস্তরের ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন দিয়ে তুমি কিছু করতে পারতেছো না, আরেকজনের একটা ইলেকট্রন আছে, ও কিছু করতে পারতেছে না। যখন 2 জন মিলে সমযোজী বন্ধন করলা, তোমার একটা দিলা, ওর একটা ও দিল, দ্যাট ইজ এ বন্ড। এখন যখন তুমি ইলেকট্রন কাউন্ট করো, তখন এটাও গুণে তোমার অষ্টক পূর্ণ হয়ে 8টা গুনতেছো। মানে এখন তাহলে কি দাঁড়াচ্ছে, যে মানে সেম ইলেকট্রন এরো ওরো, আরেকটা ইলেকট্রন, ওই এক জোড়া ইলেকট্রন এরো ওরো, বেনিফিট কে পেল? 2 জন। তাহলে যে কোনো কোলাবোরেশনে কি হয়, বেনিফিট কে পায়? 2 জন পায়। তা আমি আরো এক্সাম্পল দিই, লেট মি পুট ফিউ মোর এক্সাম্পলস। তুমি ধরো রেস্তোরাঁয় খেতে গেছো তোমার ফ্রেন্ডকে সহ, তো তুমি ধরো মাছ অর্ডার দিয়েছো, ও মাংস অর্ডার দিয়েছে। এখন তুমি তোমার মাছ থেকে একটু ভেঙে ওকে দিলা, ওর মাংস থেকে একটু ভেঙে তোমাকে দিল। তাহলে সেম টাকাতে তুমি কয়টা টেস্ট পাইলা? 2টা। লাভ কার হইলো? 2 জনের। বুঝো না কথা? তো চাইলে এরকম আরো অনেক অনেক এক্সাম্পল আমি দিতে পারি, যাই হোক সময় যেহেতু নেই আর বেশি এক্সাম্পল না দিই, মানে থিমটা ধরতে পারছো। ফলে এখন ধরা যাক যে তুমি প্রিপারেশন নিচ্ছ, তুমি ফিজিক্স ভালো পারো, আরেকটা ফ্রেন্ড কেমিস্ট্রি ভালো পারে। তাহলে তুমি যদি কোলাবোরেট করো ওর সাথে, যে তুমি ফিজিক্স ভালো পারো, ওকে একটু ফিজিক্স বুঝাই দিলা, ও কেমিস্ট্রি ভালো পারে, কেমিস্ট্রি তোমাকে বুঝাই দিল, লাভ কার হবে? আমি এই কোলাবোরেটটা করতে বলি, বাট পরীক্ষার হলে না। পরীক্ষার হলে আমি একটা পারি, ও একটা পারে, কোলাবোরেট করলাম। পরীক্ষার হলে করা যাবে না, বিকজ দ্যাট ইজ আনইথিক্যাল। হ্যাঁ, আমরা অন্যায় কাজ করতে পারি না, অনৈতিক কাজ করতে পারি না। বাট লার্নিং এর ক্ষেত্রে কোলাবোরেশন আনইথিক্যাল কিছু না, বরং এটা খুবই খুবই অ্যাপ্রিসিয়েবল। সেই জন্য আমাদের খুবই স্ট্রং সাজেশন, যে কয়দিন তোমার ইয়েতে আছে আর টাইম আছে, তুমি তোমার পড়ালেখার অন্তত একটা পার্টনার বের করার চেষ্টা করো। এনিওয়ান, তোমার মেসে যে থাকে, অথবা উদ্ভাসে এসে বা কোথাও এসে একটা পরিচয় হয়েছে, দেন তুমি তার বাসায় গেলা, বা সে তোমার বাসায় আসলো, বা কোনো একটা জায়গা তুমি বের করলা। এখন আবার আমাকে জিজ্ঞেস করো না, ভাই কোথায় জায়গা পাবো, ওই লোক কেমনে খুঁজবো, ওইটা তুমি তোমার ওইটা সেটা ইনোভেট করতে হবে। বাট আমরা এটার ইফেক্টটা আমি সবচেয়ে বেশি দিতে পারবো। এক্সাম্পল হচ্ছে আমরা বুয়েটে কিন্তু আমরা অলমোস্ট কেউ সিঙ্গেল পড়ালেখা করতাম না, কারণ ওইটা এত শর্ট টাইমে এত বেশি পড়া ছিল, একা পারা যেত না। ফলে হয়তো কি একটা চ্যাপ্টার কিছু অংশ আমি পড়ে ওকে বুঝাই দিছি, ও পড়ে আবার আমাকে বুঝাই দিছে। মানে আমি সবসময় পড়ালেখা করতাম যার সাথে মাসুম, যে আমরা ইভিএম যে 3 ফ্রেন্ড করছিলাম, ওর মধ্যে মাসুম, মিকাইল, মোটামুটি আমরা 3 জন অলওয়েজ একসাথে পড়ালেখা করছি, এবং সেটা খুবই টাইম সেভিং। এবং আরেকটা বেনিফিট, যেটা তুমি যেটা বুঝছো, যতটুকু বুঝছো, আরেকজনকে বোঝাতে গেলেই দেখবা কি হয়, বোঝাটা অনেক ক্লিয়ার হয়। কনসেপশনের গ্যাপ থাকলে সেটা দেখেন ধরা পড়ে, এবং ওটা মিনিমাইজ করা যায়। ফলে এখন থেকে এই প্র্যাকটিসটা যদি করতে পারো, এটা খুবই খুবই তোমাকে বেনিফিট দিবে।